ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের সাথে তেহরানের বৈরিতা সবশেষে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ব্যর্থতার প্রেক্ষিতে ইসরায়েল গত ১৩ জুন মধ্যরাতে বিমান থেকে গাইডেড মিসাইল এবং ড্রোনের সাহায্যে ইরানের পারমাণবিক স্থাপনা, প্রতিরক্ষা অবকাঠামো, শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে ব্যাপক হামলা বিশ্ব পরিস্থিতিকে নতুন এক জটিল বাঁকে দাঁড় করিয়েছে। ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যাপক ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত উভয় পক্ষ থেকে জোরালো পাল্টা হামলা অব্যাহত আছে। প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি এতটা জটিল পর্যায়ে তৈরি হলো কিভাবে, আর এর ফলে পরবর্তী ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা কোন পর্যায়ে যেতে পারে এবং এর ফলাফল কি, তাই আমরা এখানে বোঝার চেষ্টা সম্পর্কের অবনতি ঘটে ১৯৮৯ সালে ইরানে ইসলামী রেভলিউশনের মাধ্যমে ইরানের ক্ষমতা পরিবর্তন হওয়ার পর। ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটিকে শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করে ইরান। পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে এবং বিশেষ করে ইসরায়েলকে কেন্দ্র করে ইরানের বিপ্লবী গার্ড বিভিন্ন দেশে প্রক্সি বাহিনী গড়ে তুলতে থাকে। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকের বিভিন্ন শিয়া গোষ্ঠী এবং সিরিয়ায় আসাদ সরকার এসব গোষ্ঠী এবং প্রতিষ্ঠানগুলোকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বলয় বাড়াতে থাকে। এভাবে ইরান ক্রমাগত নিভৃতে একটি আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠছিল, যে দেশটির সীমানার বাইরে কৌশলগত নিজস্ব সামরিক ও নিরাপত্তার বলয় গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতার ফলে ইরান তার সামরিক শক্তিকে ব্যাপক উন্নতি এবং আধুনিকায়ন করেছে। বিভিন্ন ভূগর্ভস্থ স্থাপনায় নিজস্ব প্রযুক্তির বিশাল ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্রের মজুদ গড়ে তুলেছে। সমস্যা তৈরি হয় ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে। পশ্চিমা বিশ্ব কখনোই চাইবে না ইরান পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তুলুক। যদিও ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ কাজের অংশ। সমস্যা নাটকীয় মোড় নেয় ২০২৩-এর ১০ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে। ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য ব্যাপক অভিযান শুরু করে। যেহেতু হামাস ইরানের একটি প্রক্সি গোষ্ঠী, তাই ধারণা করা হয় এই হামলায় ইরানের সংকেত রয়েছে। এতে করে ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরানের অন্যান্য প্রক্সি নেটওয়ার্ক। প্রথম দিকে ইসরায়েলের প্রধান টার্গেট হামাস থাকলেও পরবর্তীতে তারা অন্যান্য গোষ্ঠীগুলোকেও সমানে টার্গেটে রেখে হামলা চালাতে থাকে। এমনকি এই সংঘর্ষে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সীমিত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিস্তৃত এই যুদ্ধের মোটামুটি চিত্র হল এরকম: ১. গাজা সিটি প্রায় ধ্বংস। ২. ইসরায়েলের অর্ধেকের বেশি জিম্মি উদ্ধার। ৩. হামাসের শীর্ষ পর্যায়ের প্রায় সমস্ত সামরিক, রাজনৈতিক নেতৃত্বে শূন্য এবং সামরিক সক্ষমতার ব্যাপক হ্রাস। ৪. হিজবুল্লাহর প্রায় সমস্ত সামরিক, রাজনৈতিক নেতৃত্বে শূন্য এবং সামরিক সক্ষমতার ব্যাপক হ্রাস। ৫. সিরিয়ার দীর্ঘদিনের ইরানপন্থী সরকার উৎখাত এবং সিরিয়ার সামরিক সক্ষমতা ইসরায়েল কর্তৃক ধ্বংস। ৬. ইয়েমেনে হুতি গোষ্ঠীর সক্ষমতা হ্রাস। ৭. ইরানের একজন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্নবিদ্ধ দুর্ঘটনায় মৃত্যু। ৮. ইরানের শীর্ষ সামরিক এবং বিপ্লবী গার্ডের উল্লেখ সংখ্যক নেতৃত্বকে হত্যা। ৯. ইরানের শীর্ষ পারমাণবিক প্রকল্পের উল্লেখ সংখ্যক বিজ্ঞানীকে হত্যা। ১০. ইরানের পারমাণবিক প্রকল্পের ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়া। ১১. ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গুপ্তচর মোসাদের ব্যাপক অন্তর্ঘাতমূলক সাফল্য। কেন ইরানের এই ব্যর্থতা? এটা স্পষ্ট, ইসরায়েলকে প্রত্যক্ষ সামরিক, রাজনৈতিক, গোয়েন্দা এবং অর্থনৈতিক প্রধান সহযোগী হচ্ছে আন্তর্জাতিক প্রধান খেলোয়াড় যুক্ত। দেখুন, আমরা গণমাধ্যমে যেমন ইরানের সামরিক সাফল্যের বা সামরিক মজুতের যেরকম সবসময় খবর পাই, সেরকম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তা কখনোই পাই না। এর অর্থ হচ্ছে তারা কখনোই তা প্রকাশ করে না। মিডিয়াতে যা আসে তা সামরিক খাতের কিছু চিত্র এবং আনুমানিক একটা চিত্র, যা হয়তো প্রকৃত হিসেব থেকে অনেক ভিন্ন। কিন্তু এই সামান্য তথ্য একটি ভালো গোয়েন্দা সংস্থার জন্য অনেক কিছু। সুতরাং এসব তথ্য ইরানের শত্রুরা প্রতিনিয়ত পাচ্ছে।
ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ঠিকই আমলে নিয়েছিল, তাই আমেরিকার সাথে সংঘাতকে মাথায় রেখে তারা বিপুল ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছিল। হামলার ফলে সাময়িক দুর্বলতাকে যদি কাটিয়ে উঠতে পারে ইরান, তাহলে তারা ব্যাপক মাত্রায় ইসরায়েলে আঘাত করতে পারবে, যা হয়তো ইসরায়েলেরও হিসেবের বাইরে হবে, কারণ তারা সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রকে বিপরীতে রেখেই বাড়িয়েছে। ইরানের জন্য সমস্যা হলো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর এ যুদ্ধে মূলত কিছুই করার নেই, কারণ সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব এই দেশগুলো আকাশ ব্যবহারের অনুমতি না দিলেও ইসরায়েল ব্যবহার করবে, কারণ এইসব দেশের আকাশ প্রতিরক্ষা মূলত আমেরিকার, আর যুদ্ধটাও মূলত ছায়া আমেরিকারই। আবার ইরানকে ব্যবহারের অনুমতি দিলেও ঠিকই আমেরিকার অ্যান্টি মিসাইল ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে। সুতরাং উভয় দেশের জন্য অনুমতি দেওয়া না দেওয়া একই ব্যাপার। যুদ্ধে উভয় পক্ষের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। ইরান কখনোই তার পারমাণবিক সক্ষমতা ত্যাগ করবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে তারা চাইবে দ্রুত পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে, কারণ তা না হলে এই যুদ্ধকে তারা তাদের অনুকূলে আনতে পারবে না। ইরান সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করেই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এখন যদি তারা প্রস্তাবে রাজি হয়, তাহলে ইরানের সরকার ব্যবস্থারও পরিবর্তন চাইবে ইসরায়েল, আমেরিকা, যেটা ইরানের বর্তমান নেতৃত্ব কখনোই মেনে নেবে না। সুতরাং তারা মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে বাধ্য হবে। এর ফলে যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করবে, এটা নিশ্চিত বলা যায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র হামলার ব্যাপকতার পাশাপাশি ইসরায়েলকে নিয়ে ইরানের সীমান্ত অতিক্রম করে ক্ষমতার পালাবদল করতে চাইবে। বরাবরই মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির কেন্দ্রে থাকে, মূলত এই অঞ্চলের খনিজ সম্পদের কারণে। এখানকার অধিকাংশ দেশ, বিশেষ করে সুন্নি শাসিত দেশগুলো, মূলত মার্কিনপন্থী এবং এসব দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক আধিপত্য রয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ডজনখানেক সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক, সিরিয়া ছিল রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র, কিন্তু ইরাকের সাদ্দাম হুসেনের পতন এবং সর্বশেষ সিরিয়ার বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে এই দুটি রাষ্ট্রে রাশিয়ারও কৌশলগত অবস্থানের পতন ঘটে। ইরান হচ্ছে রাশিয়ার মধ্যপ্রাচ্যের সর্বশেষ ভিত্তি। এক্ষেত্রে রাশিয়া ইরানকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। আবার বৈশ্বিক নতুন পরাশক্তি চীনের সাথেও ইরানের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। চীন ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে। তাছাড়া চীন ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি বাড়িয়ে চলেছে। ইরানের যে কোনো পরাজয় এই অঞ্চলে চীনের কৌশলগত অবস্থানের উপর বড় ধাক্কা হবে। তাইওয়ানকে ঘিরে চীন যুক্তরাষ্ট্রকে প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরে সমস্ত বিশ্বে তাদের রণপরিকল্পনা এবং উপস্থিতি বাড়িয়ে চলেছে, এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য। সুতরাং চীন এবং রাশিয়া তাদের নিজেদের স্বার্থে ইরানকে গোপনে অর্থ, অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। যদি আমেরিকা এ যুদ্ধে সরাসরি জড়ায়, সেক্ষেত্রে যুদ্ধের মাত্রা বাড়বে এবং এতে করে এই দুই দেশও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরাসরি এ যুদ্ধে জড়িয়ে পড়বে। যতটা আশা করা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ততটা ভালো ফলাফল আনতে পারেনি এই দীর্ঘ সময়ও। আবার সুনির্দিষ্ট দাবি আদায় না হওয়ায় তারা এই যুদ্ধ থেকে বেরিয়েও আসতে পারছে না। ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশ ইউক্রেনকে নতুন করে অস্ত্র এবং সৈন্য দিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছে। রাশিয়ার সীমানায় ন্যাটো অন্তর্ভুক্ত আরও কয়েকটি দেশের সাথে রাশিয়ার সামরিক উত্তেজনা বাড়ছে। অর্থাৎ ইউরোপের দিক থেকে সম্মিলিতভাবে রাশিয়াকে ব্যাপক চাপে রাখা হচ্ছে। অন্যদিকে তাইওয়ান, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে ঘন ঘন সামরিক মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইস্ট প্যাসিফিক অঞ্চলে চীনের সাথে উত্তেজনা বাড়িয়ে রেখেছে। সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, যে প্রণালী দিয়ে বিশ্ব তেলের 20% সরবরাহ হয়। এটা নিশ্চিতভাবে বলা যায়, যদি উভয় পক্ষ হামলা চালাতে থাকে, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের মৃত্যু অব্যাহত থাকবে। এতে করে ইরানের বিপ্লবী বাহিনীর ক্ষমতা হ্রাস পাবে। আবার ইরানের বিশাল এলাকা থেকে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার দরুন ইসরায়েলের সেগুলো কেন্দ্রীভূত হয়ে আঘাত করবে। এতে প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যেগুলো আঘাত করবে, তাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ তাদের হিসেবের চেয়েও বেড়ে যেতে পারে। সুতরাং ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। সেটাও যদি পর্যাপ্ত না হয়, তাহলে তারা দ্রুত যুদ্ধ শেষ করতে চাইবে।
ইসরায়েলের জন্য তো বটেই, পশ্চিমাদের জন্য ইরানের ক্ষমতা পরিবর্তন একটি অনিবার্য বিষয়। কারণ রাশিয়া চীনের সাথে সামনে সম্ভাব্য একটি বৃহৎ যুদ্ধের আশঙ্কা। বিশেষ করে চীন রাশিয়ার চেয়েও তাদের জন্য একটি বড় থ্রেট। তাই তারা এখন থেকেই চীনকে কেন্দ্র করে সমস্ত বিশ্বে তাদের অবস্থা জোরালো করবে। আর মধ্যপ্রাচ্যে ইরানই হলো এই দুটি দেশের সর্বশেষ ঠিকানা। চীন এবং রাশিয়াও বিষয়টি ভালো করে বুঝে, তাই তারা ওপেনভাবে না হলেও গোপনে ইরানকে অস্ত্র, গোয়েন্দা এবং স্যাটেলাইট তথ্য দিয়ে সহযোগিতা চালিয়ে যাবে। ইরানকে অন্যভাবেও সহযোগিতা করা যায়, তা হলো আঞ্চলিক উত্তেজনা বাড়ানো। মধ্যপ্রাচ্যে চাপে থাকার কারণে রাশিয়া ইউক্রেনে হামলা এবং দখলের পরিধি বাড়াবে। ইউরোপের অন্যান্য দেশের সাথেও সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ রাশিয়া তার অস্তিত্বের জন্য উত্তেজনা বাড়াবে এবং ইউরোপ রাশিয়ার আগ্রাসী সক্ষমতাকে দুর্বল করার জন্য উত্তেজনা বাড়াবে। চীনের ফ্রন্টে বিষয়টি আরও জটিল। পশ্চিমাদের ইরানে ব্যস্ত রেখে তারা এই সুযোগে তাইওয়ানকে একীভূত করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চাইবে, কারণ এতে যুক্তরাষ্ট্রকে প্যাসিফিক অঞ্চলেও মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে দুটি ফ্রন্টে যুক্তরাষ্ট্রকে বেশি চাপে রাখা যাবে। এক্ষেত্রে চীন অথবা আমেরিকার যে কোনো এক পক্ষ যদি সুবিধা না করতে পারে, তাহলে দুই কোরিয়ার আরেকটি ফ্রন্ট তারা চালু করে দেবে। এরপরেও যদি না হয়, তবে চীন পাকিস্তানকে দিয়ে ভারতের দিকে আরেকটি ফ্রন্ট চালু করতে চাইবে। অবশ্য চীনের আগেই যুক্তরাষ্ট্র এদিকে নতুন ফ্রন্ট চালু করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তারা ইন্ডিয়াকে যদি রাজি করাতে না পারে, তাহলে আশেপাশের অন্য কোনো দেশ থেকে তারা তা করবে। সার্বিকভাবে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? আমরা কি বড় ধরনের এক বৈশ্বিক বিপদের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি কূটনীতি জিতবে অস্ত্রের উপর? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি ভালো লেগে থাকে এই বিশ্লেষণ, তাহলে ভিডিওটি শেয়ার করো, লাইক দাও এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। নতুন বিশ্ব রাজনীতি বুঝতে সঙ্গে থাকো। আমরা আশা করব যুদ্ধ থেমে যাক। এই পৃথিবীকে আমরা উন্নত করেছি তিলে তিলে। মানবজাতির উৎপত্তির কাল থেকে সমস্ত মানুষ তাদের সমস্ত জীবনের ত্যাগ, ভালোবাসা, পরিশ্রমকে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রতি উৎসর্গ বিনিময়ে মানব অস্তিত্ব টিকে থাকা অনন্তকাল।